মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাই। হঠাৎ সন্ধে আজ 30,000 সাবস্ক্রাইবার্স অতিক্রম করতে পেরেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায়। আমাদের পরিবার আজ 30,000-এর ঘরে। আশা করি এই পরিবারের সংখ্যা আরও বাড়বে। ঠিক যেমন করে আমাদের পাশে আছেন, ভবিষ্যতে আশা করা যায় এইভাবেই পাশে থাকবেন। আর বেশি কিছু বলছি না, সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আরও একটি কথা, আপনার একটি কমেন্ট অনেক মূল্যবান। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামে সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও প্রেত কুয়ো। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ এবং মধুলাল। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও প্রেত কুয়ো। কর্তা, ও কর্তা, আমার মনে হয় রাত্রে অন্ধকারের কারণে আমরা পথ ভুল করেছি। সে কি গোবিন্দ মাধবদা, এই তুমি কি কথা বলছো? পথ ভুল করেছো? তাহলে তো আমরা রাতে বন্ধুর বাড়ি যেতে পারবো না। আমার মনে হয় সেটাই ভালো কাজ হবে। আর যে রাতে পথ ভুল করেছি যখন, তখন আর এই অবস্থায় এগিয়ে লাভ নেই। আমরা বরং কাছে পিঠে কোনো একটা জায়গাতেই বরং আশ্রয় নি। রাতের অন্ধকারে না জানি কোথায় গিয়ে উঠবো বেনি মাধবদা। তুমি সামনের কোনো একটা জায়গায় আজকের মতো গাড়ি থামাও, আমরা বরং সেখানেই থেকে যাব। কর্তা, আমায় মাফ করবেন। আসলে বয়স হয়েছে তো, সেই কারণে চোখের দৃষ্টি কমে গেছে। আর এদিকটায় খুব একটা যাতায়াত না থাকার দরুন আমি রাস্তা গুলিয়ে ফেলেছি। আমাকে মাফ করুন কর্তা, আমাকে মাফ করুন। আরে ঠিক আছে বেনি মাধবদা, এইভাবে তোমায় বলতে হবে না। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? কাল ভোরের আলো ফুটলে না হয় আবার রওনা দেওয়া যাবে। আজকের রাতটুকু না হয় সকলে মিলে কোথাও একটা বিশ্রাম করে নি।
প্রদীপ আর ত্রিদীপ অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু। তারা তাদের অন্য আর এক বন্ধু শুভদীপের বাড়ি একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে সেথায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু শুভদীপের গ্রাম রামচন্দ্রপুর তাদের নিজেদের গ্রাম থেকে বহু দূরে অবস্থিত হওয়ার কারণে তারা তাদের গ্রামের বেণীমাধবদার গরুর গাড়িটা ভাড়া করে যাত্রার উদ্দেশ্যে বের হয়। কিন্তু রাতের অন্ধকার ঘনিয়ে এলে বেণীমাধবদা আর পথ চিনতে পারে না। অগত্যা প্রতাপ, ত্রিদীপ এবং বৃদ্ধ বেণীমাধব সকলে মিলে গাড়ি নিয়ে এসে থামল অন্ধকারের মধ্যে ডুবে থাকা একটা পরিত্যক্ত ভাঙা পোড়ো বাড়ির সামনে। কর্তা, আজকের রাতটা বরং আমরা এইখানেই থাকি। এই পুরনো বাড়ির মধ্যে যে মানুষের বসবাস নেই তা বেশ বোঝা যাচ্ছে। এখন তো প্রায় মাঝরাত, ভোর রাত হতে বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে। এইটুকু সময় এখানে কাটিয়ে দেওয়া যাবে কোনো না কোনোভাবে। কি বলেন কর্তা? গরুর গাড়ি চালক বেণীমাধবদার কথা শুনে প্রতাপ বলল, আরে বেণীমাধবদা, মাথা গোজার মতো একখানা আশ্রয় পাওয়া গেছে, এই তো বড় কথা। চলো চলো, আমাদের সঙ্গে বেশ কিছু পাকা ফল, চিড়ে, গুড়, বাতাসা, মুরগি রয়েছে। তিনজন মিলে ভাগ করে খেয়ে নেবো না হয়? না না, আপনি আপনি একই কথা বলছেন কর্তা। আপনারা হলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি কি আর আপনাদের সাথে খাবার খেতে পারি? অনর্থ হবে, পাপ লাগবে, আমার পাপ লাগবে। বেণীমাধবদার এই কথা শুনে প্রতাপ এবার খানিকটা অভিমানের সুরে বলল, এই হলো তোমার বড় দোষ। আরে আমরা ব্রাহ্মণ বাড়ির ছেলে, তাতে কি হয়েছে? তোমার শরীরেও যে রক্ত বইছে, আমাদের শরীরেও যে একই রক্ত বইছে। আমাদের সকলের শরীরের রক্ত কিন্তু লাল। এই সমস্ত তুচ্ছ জাতপাত সকল কিছু মানুষের সৃষ্টি, ঈশ্বরের নয়, এটা মনে রেখো। এই ভেদাভেদ তৈরি করেছে মানুষেরা নিজেদের সুবিধের জন্য। তোমাকে আমরা কতবার বলেছি যে আমরা তোমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি আমাদের ভুলেও আপনি আগে করবেন না। কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই কানে নাও না, নিজের যা মনে হয় ভালো বোঝো তাই বলে দাও। আমাদের কথা একটু মানো। আমি যদি আপনাদের মতো আধুনিক মানুষ নই কর্তা, আমি সেকেলে পুরনো আমলের মানুষ। ব্রাহ্মণ বাড়ির সন্তানকে আপনি আজ্ঞে করতে হয়, এটাই তো জেনে এসেছি এতকাল। আপনি আজ্ঞে করব, এটাই তো আসল ব্যাপার। তাদের কিনা তুমি করে বলবো, সে ধৃষ্টতা আমাদের নেই। আরে বেশ ঠিক আছে বেণীমাধবদা, তুমি না হয় আমাদের আপনি করেই বলবে, কিন্তু তোমাকে আমাদের সাথে থাকা কিছু ফলমূল এখন খেতেই হবে। না বললে শুনবো না কিন্তু কোনো মতেই। তুমি যদি আমাদের সাথে না খাও, আমরা দুই বন্ধু তাহলে কেউ কিচ্ছু মুখে তুলবো না, এটা বলে রাখলাম। কিন্তু প্রতাপের এই কথার তালে তাল মিলিয়ে ত্রিদীপ এবার বলল, এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস প্রতাপ। চলো চলো বেণীমাধবদা, গরুর গাড়িটা এখানেই থাক। আমরা বরং ওই পরিত্যক্ত বাড়ির ভেতর ঢুকে চাতালে বসি, তারপর না হয় কিছু খাওয়া দাওয়া করব। প্রতাপ আর ত্রিদীপের এই সকল কথা শুনে বিন্দুমাত্র কোনো আপত্তি করতে পারলেন না বৃদ্ধ বেণীমাধব। কারণ সে জানে সত্যি এই দুটো ছেলে ভীষণ ভালো, তাদের গ্রামের অহংকার বলা চলে। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো অহংবোধ নেই। তারা প্রত্যেকটা মানুষকে সমানভাবে দেখে, সমানভাবে ভালোবাসে। বৃদ্ধ বেণীমাধব আকাশের দিকে মুখ তুলে দেখল কাস্তের ফলার মতো এক ফালি বাঁকা চাঁদ উঠেছে মাঝ আকাশে। গোটা গগন বক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অগণিত অভ্রের কণার মতো চকচকে ছোট বড় নানান মাপের নক্ষত্র। চাঁদের ফুটফুটে মিষ্টি যোজনা এসে ধরা দিচ্ছে চারিদিকে। চারিদিক কেমন যেন রূপলি আলোয় অদ্ভুত এক মোড়কে মোড়া।
আলোমাদারের সেই পরিবেশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িটা কিরকম যেন দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ কোনো ভুতুড়ে বাড়ির ন্যায়। প্রতাপ আর ত্রিদীপ নিজেদের মধ্যে টুকিটাকি গল্পগুজব করতে করতে হাঁটতে শুরু করলো সেই বাড়ির দিকে। বৃদ্ধ বেণীমাধব তাদের পিছু পিছু এগিয়ে চলল, কিন্তু ওই পরিত্যক্ত ভাঙা বাড়ির সামনে আসতেই বেণীমাধবের নাকে কেমন যেন একটা পচা দুর্গন্ধ এসে ধাক্কা মারল। তার মনে হলো কিছু একটা যেন পচেছে কাছে পিঠে। এদিক ওদিক তাকাতেই তার দৃষ্টি গিয়ে পুরোপুরি আটকে গেল ভাঙা বাড়িটার সামনে থাকা একটা বিশাল বড় কুয়োর দিকে। সে থমকে দাঁড়ালো। পরিত্যক্ত ভাঙা বাড়ির সামনে অবস্থিত কুয়োটির দিকে বেণীমাধব এগোতেই যাবে, ঠিক এমন সময় প্রতাপ বলে উঠল, আরে 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 বেণীমাধব দা, আরে ও বেণীমাধব দা, ওই কুয়োর পানে চললে কোথায় গো? বেণীমাধবদা কুয়ো পরে দেখবে, এখন এখানে এসো দেখি, আগে প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা কিন্তু তোমায় ছাড়া খাবো না, তাই বাহানা করেও লাভ নেই। আরে তাড়াতাড়ি এসো, খাওয়া দাওয়া করে নি চাতালে বসে, তারপর না হয় গোটা জায়গাটা একটু ঘোরাঘুরি করে দেখবো। তবে খুব সাবধান, জায়গাটা পরিত্যক্ত গোছের, তাই এখানে কিন্তু সাপ খোপ কিংবা বিষাক্ত কিছু কীটপতঙ্গ থাকতে পারে। খুব সতর্ক হয়ে পা ফেলতে হবে আমাদের। তুই একেবারে ঠিক কথা বলেছিস ভাই ত্রিদীপ। সত্যি চারপাশটা দেখ কিরকম অদ্ভুত, নিঝুম, সাংঘাতিক রকমের নিস্তব্ধতা বিরাজ করছে এখানে। চারিদিকে এত ঝোপঝাড়, আগাছা, গুল্ম, পাতা, লতা রয়েছে, অথচ সেখান থেকে কোনো প্রকার ঝিঝি পোকার ডাক অব্দি ভেসে আসছে না। হ্যাঁ তাই তো, এদিকটা তো আমি লক্ষ্য করিনি একেবারে। কর্তা, এই জায়গাটা মোটেও সুবিধার ঠেকছে না। আমার মনে হচ্ছে এখানে আশ্রয় না নেওয়াটাই ভালো। চলেন চলেন, আমরা বরং ফিরে যাই। আরে বেণীমাধব দা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি একেবারে? এই রাতের বেলায় এত সুন্দর একটা মাথা গোজার ঠাঁই পেয়েছি, আর তুমি বলছো এখান থেকে চলে যাবে? সত্যি তোমাকে নিয়ে না আর পারি না। হঠাৎ তোমার এরকম মনে হলো কেন? বৃদ্ধ বেণীমাধবের ঘোলাটে দুই চোখ জুড়ে নেমে এলো একটা ভয়ের কালো ছায়া। সে থমথমে গলায় কম্পমান সুরে বলল, কি জানি কর্তা, বাতাসে কেমন যেন একটা পচা পচা গন্ধ পাচ্ছি। এই গন্ধটা মোটেও স্বাভাবিক নয়। আমার বুকের মধ্যে কেমন একটা কুটাক ডেকে উঠছে বারে বারে। মনে হচ্ছে আমাদের এখানে থাকাটা একদমই উচিত ছিল না, নাই এখানে আসাটাও একদম উচিত ছিল না। আরে বেণীমাধব দা, এসব তোমার মনের ভুল ধারণা। চলো দেখি, কই আমরা তো কোনো পচা গন্ধ পাচ্ছি না বাতাসে। ত্রিদীপ আর প্রতাপ দুজনে মিলে বেণীমাধব তাকে ধরে নিয়ে এসে বসল পরিত্যক্ত ভাঙা বাড়ির চাতালে। তারপর তারা তাদের সঙ্গে থাকা বেশ কয়েকটা পাকা ফল, কিছু চিঁড়ে, গুড় বের করে তার সকলের মধ্যে ভাগ করে দিতে আরম্ভ করল। বেণীমাধবের মুখমণ্ডল ইতিমধ্যেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। এক মুঠো মুড়কি মুখে ভরে সে চিবোতে আরম্ভ করল। তার ঠিকই, কিন্তু সেই খাদ্য যেন তার গলা দিয়ে নামতে চাইল না কিছুতেই। তার দৃষ্টি পুরোপুরিভাবে নিবদ্ধ রয়েছে তাদের থেকে বেশ কয়েক হাত তফাতে থাকা সেই বিশাল বড় কুয়োর পানে। অপলক দৃষ্টিতে ওই দিকে একভাবে তাকিয়ে আছে বেণীমাধব। তার অন্তরাত্মা যেন তাকে বারবার করে বলছে এখান থেকে এই মুহূর্তে চলে যাওয়ার জন্য, না হলে তাদের প্রাণ সংশয় দেখা দেবে। প্রতাপ আর ত্রিদীপের উদ্দেশ্যে বৃদ্ধ বেণীমাধব কিছু বলতেই যাচ্ছিল,
কিন্তু তাকে থামিয়ে দিয়ে হাসতে হাসতে ত্রিদীপ বলল, ও ভাই বেনিমাধবদা, তুমি আবার বুঝি শুরু করবে ওই সমস্ত উল্টোপাল্টা কথা? আরে বাবা, এখানে কোনো পচা গন্ধ সত্যি বেরোচ্ছে না। আমি আমি আবারও আপনাদের বলছি কর্তা, এখান থেকে চলেন, আমরা চলে যাই। এই জায়গাটা মোটেও ভালো নয়। আমার মন একবারের জন্যও সায় দিচ্ছে না এখানে থাকতে। এখান থেকে বহু দূরে চলে যাই গাড়ি করে। আজকের রাতটা আপনারা না হয় গরুর গাড়ির ছইয়ের ভিতরেই কাটিয়ে দেবেন। তারপর কাল পূব আকাশে আলো ফুটলে মানুষজনকে জিজ্ঞাসা করে না হয় রওনা দেব আপনাদের ওই বন্ধুর গ্রামের উদ্দেশ্যে। আমরা অনেকটা দেরি করে ফেলেছি, অনেক সময় বৃথা অপচয় করা হয়ে গেছে। তবে হয়তো এখনো চেষ্টা করলে প্রাণ বাঁচানো যেতে পারে। চলেন চলেন কর্তা, হাত জোর করে বলছি, চলেন, তাড়াতাড়ি চলেন, এখান থেকে চলে যাই। এখানে থাকা মোটেও শ্রেয় নয়। আরে বেনিমাধবদা, এবার কিন্তু তুমি সত্যি একটু বাড়াবাড়ি করছো। এই জায়গাটায় কি এমন রয়েছে বলো তো, যার কারণে তুমি এতটা ভয় পাচ্ছ? এত সুন্দর একটা জায়গা ছেড়ে চলে যাব? মুখের কথাটাও আর শেষ করতে পারল না প্রতাপ। তার আগে কি যেন একটা দেখে তার কথা বলা থমকে গেল। ধপ করে কিসের যেন একটা আওয়াজ কানে এলো ওদের প্রত্যেকের। বিস্ময়ের সাথে হতবাক হয়ে ওরা দেখল ওদের থেকে মাত্র কয়েক হাত তফাতে থাকা সেই বিশাল বড় কুয়োটার মুখ থেকে কি যেন একটা কালো বিভৎস বিকৃত অবয়ব সরীসৃপের মতো বুকে ভর করে যেন উঠে এলো পাতালের জমাট বাঁধা অন্ধকার থেকে। এবার একটা বিটকেল পচা দুর্গন্ধ এসে ঠেকল উভয়ের নাকে। সেই কুয়োর মুখ থেকে এবার এক এক করে উঠে আসতে লাগলো একাধিক কালো কালো অবয়ব। কিলবিলে বিকৃত বিভৎস পোকার মতো ওগুলো মানুষ নাকি অন্য কিছু তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই। কোনো রকমে বেনিমাধব প্রতাপ আর ত্রিদীপের উদ্দেশ্যে বলল, আপনারা আপনারা এখানে আর বসে থাকবেন না কর্তা, আপনারা এখান থেকে পালিয়ে যান, তাড়াতাড়ি চলে যান এই স্থান থেকে। যদি প্রাণ বাঁচাতে চান তো তাড়াতাড়ি চলে যান। ওগুলো কি বেনিমাধবদা? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি, ওগুলো যাই হোক না কেন আমাদের মতো রক্ত মাংসে করা কোনো প্রাণী নয়। আপনারা এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে পালিয়ে যান। আর তুমি যাবে না বেনিমাধবদা? আমি বয়স্ক মানুষ, আপনাদের মতো কি আর ছুটতে পারবো? সেই জন্যই বলছি, আপনারা চলে যান এই স্থান থেকে, তাড়াতাড়ি চলে যান। আরে না না না, তা হয় নাকি? বাঁচাতে হলে আমরা তিনজনেই বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। বিপদের সময় পালিয়ে যাওয়া আমরা শিখিনি। প্রতাপ, ত্রিদীপ এবং বেনিমাধব যখন নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত থাকল, তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই সকল অশরীরের দল ঘিরে ধরল তাদের চারিদিক থেকে। তারপর ওরা প্রবল আক্রোশের সাথে আকণ্ঠ রক্তপানের লোভে ঝাঁপিয়ে পড়ল তিনজন নিরীহ মানুষের উপর। পরিত্যক্ত সেই ভাঙাচোরা বাড়ি থেকে বেরিয়ে এলো তিনজন পুরুষের প্রাণপণ মরণ আর্তনাদ। আজ রবিবার, ছুটির দিন, তবে কোনোরূপ বৃষ্টি বাদলার আবহাওয়া নয়। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবতীয় প্রাতক্রিয়া সম্পন্ন করে বাজার থেকে একখানা বড় ইলিশ মাছ কিনে এনেছি। আমি বিলক্ষণ জানতাম যে আজ ছুটির দিনে কিশোরী আমার সাথে আড্ডা মারতে ঠিকই আমার বাড়ি আসবে। বাজার করে আসতে না আসতেই দেখি তালা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে কিশোরী সেন। আমাকে দেখে সে হাসতে হাসতে বলল, আরে ভায়া, কোথায় গেছিলে? সেই কখন থেকে তোমার বাড়ি এসে এইভাবে দাঁড়িয়ে আছি।
এই তালা বন্ধ দরজার সামনে। ওরে বাবা, এত বড় ইলিশ মাছ! বেশ, এত বড় ইলিশ মাছটা আনলে কোথা থেকে? বেশ, তাহলে আমার এখানে আসাটা সার্থক হয়েছে। আরে ভাই কিশোরী, আমি একবার বাজারের দিকে গিয়েছিলাম, আর জানোই তো আজ রবিবার, সেই জন্য একটু জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর কি। বাজারে গিয়ে ইলিশ মাছটা দেখে ভারী পছন্দ হলো, তাই জন্যই তো কিনে আনলাম। আর তবে হ্যাঁ, আমি জানতাম যে তুমি আজ আমার বাড়ি নির্ঘাত আসবে। এক প্রকার বলতে পারো তোমাকে খাওয়ানোর জন্যই চড়া দামে ইলিশ মাছটা কিনলাম। আরে ভাই, এ তো একদম উত্তম কথা। সত্যি তোমার মতো বন্ধু পাওয়া একটা ভাগ্যেরই ব্যাপার। ঘরের দরজা খুলে আমি আর কিশোরী ঢুকে এসে বসলাম ঘরের ভেতর। তারপর আর কি, জমিয়ে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে দুই বন্ধু মিলে দুখানি পান মুখে ভরে তা চিবোতে চিবোতে রওনা দিলাম ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মাঝে বেশ কয়েকটা দিন হলো সেই দিকে যাওয়া হয় না। ঠাকুর মশাইয়ের জন্য আমাদের ভীষণ মন খারাপ, তাই সিদ্ধান্ত নিলাম আজকের এই ছুটির দিনে একবার মটলেনে ঘুরে আসার কথা। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া সমাপ্ত করে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে। তবে যাওয়ার সময় 5 মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো দোকানটি থেকে 20 পয়সার বিনিময়ে একটা পাসিংশোর প্যাকেট নেওয়ার কথা আমরা কিছুতেই ভুললাম না। কারণ ওই সিগারেট ছাড়া ঠাকুরমশাই কোনোভাবেই গল্প বলতে পারেন না। আর ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার পিছনে আমাদের মূল কারণ হলো তার মুখ থেকে কোনো একটা অধিভৌতিক গল্প শোনা, যা তিনি বরাবর দাবি করেন তার অতীত জীবনে কখনো না কখনো কোনো এক সময়কালের ঘটনা ছিল। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? আশা তো করি আছেনই। দরজাটা খুলুন এবার দয়া করে। আমি কিশোরী, আমরা দাঁড়িয়ে আছি। ঠাকুরমশাই! কিশোরীর অমনধারা হাঁক ডাকে প্রতিবারের মতো এবারেও বন্ধ ঘরের সদর দরজা খুলে দিল ঠাকুরমশাইয়ের ছোট্ট মেয়ে চারি। দরজার আগল খুলে চারি বাইরে বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন। অনেকদিন পর আবার আপনারা এলেন আমাদের বাড়ি। আমি তো ভাবলাম আপনারা বুঝি ভুলেই গেছেন আমাদের। ছি ছি চারিমা, এ তুমি কীরকম কথা বললে বলো? আমরা কি তোমাদের ভুলতে পারি? আসলে কাজে কর্মে চাপ এত চলছে যে আসার সময় করে উঠতে পারছি না। তাই তো আজ ছুটির দিন, হাতে কাজের পরিমাণ একটু কম থাকতে সেই ফাঁকে চলে এলাম আজকে তোমাদের বাড়ি। আমি এমনি আপনাদের সাথে একটু মজা করছিলাম, আপনারা কিন্তু দয়া করে আমার কথায় খারাপ ভাববেন না। আরে না না চারিমা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমরা কেউ তোমার কথায় কিচ্ছু মনে করিনি। আসুন কাকাবাবু, আপনারা আর বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন না, ভিতরে ঢুকে আসুন। আমি বাবা মশাইকে ডেকে দিচ্ছি। আর একটিও বাক্য ব্যয় না করে চারি এবার দৌড়ে চলে গেল ঘরের ভেতর। আমি আর কিশোরী খোলা সদর দরজা দিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করে পুনরায় সদরের দরজা ঠেসিয়ে তাতে আগল তুলে দিলাম। তারপর দাওয়ার এক কোণে জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম উপরে। দাওয়ায় রাখা তক্তপোষে এসে বেশ আরাম করে বসলাম। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন তারানাথ চক্রবর্তী। তিনি আমাদের দিকে তাকিয়ে মহা আনন্দের সাথে বললেন, আরে কিশোরী আর বিভূতি যে, তা কখন এলে তোমরা? ঠাকুরমশাইয়ের করা এই প্রশ্নের উত্তরে কিশোরী বলল, এই তো ঠাকুরমশাই, এই বেশ কিছুক্ষণ আগেই এলাম। তা আজ কোন দিকে সূর্য উঠেছে? না মানে সচরাচর তো তোমাদের আর আমার বাড়িতে ঘোরাফেরা করতে এখন দেখাই যায় না, সেই জন্যই এ কথা বললাম আর কি। আসলে এখন কাজের খুব চাপ, আর এই কাজের চাপের মধ্যে এদিকে সেদিকে কোথাও যাওয়াই হয় না। আপনি তো জানেনই যে আপনার গল্পের মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে, সেটা আমাদের হাজার কাজের মধ্যেও আকর্ষণ করে ফেলে। তাই তো এলাম। হ্যাঁ, তা জানি বই কি, বিলক্ষণ জানি। তোমরা তো ওই গল্প শোনার লোভেই এখানে ছুটে ছুটে আসো, তা কি আর আমার অজানা নাকি? হ্যাঁ, কই রে মাছারি, মাছারি, কাকাবাবুদের জন্য একটু গরম গরম চা করে নিয়ে আয় তো দেখি। আর সাথে যদি ঘরেতে কলাই ভাজা থাকে
তাহলে তাও আনিস, সামান্য একটু নুন আর লঙ্কা মিশিয়ে দিস। পিতার কথা কানে যাওয়া মাত্রই চারি এবার রন্ধনশালার ভেতর থেকে উচ্চ কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বাবা মশাই, যাচ্ছি। আপনারা দয়া করে ওখানে একটু নিজেদের মধ্যে বসে গল্পগুজব করুন, আমি এখনই আপনাদের জন্য চা নিয়ে যাচ্ছি। ঠাকুরমশাই এবার সৌজন্যমূলক হাসি হাসতে হাসতে তক্তপোষের দিকে এগিয়ে এসে বসলেন। আমাদের উভয়ের মুখোমুখি তক্তপোষের ফাঁকা ওই অংশটাতে আমাদের দিকে তাকিয়ে তিনি মৃদু স্বরে অথচ গম্ভীরভাবে বললেন, তা তোমাদের সবকিছু কুশল মঙ্গল তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনার আশীর্বাদে এবং পরমেশ্বরের কৃপায় আমাদের সবকিছুই ভালোই চলছে। তা ভালো, তা ভালো। কিশোরীর দিকে তাকিয়ে আমি চোখের ইশারা করলাম। সে আমার ইশারা বুঝতে পেরে আসার সময় ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিল আর বলল, আচ্ছা ঠাকুরমশাই, একটা জিনিস এই নিন, এটা আপনার জন্য। আরে কিশোরী, আবার এই সবের কি প্রয়োজন ছিল বলো দেখিনি? তোমাদের না আমি কত করে বারণ করেছি যে প্রত্যেকবার আমার জন্য এরকম নতুন সিগারেটের প্যাকেট আনার কোনো প্রয়োজনই নেই। তোমরা যদি আমার কথা একটু হলেও শুনতে। ঠাকুরমশাই, সামান্য এক প্যাকেট সিগারেট আমি আপনার জন্য আসার পথে কিনে আনি, এ আর এমন কি বড় কথা? আপনি যদি আমাদের তরফ থেকে এইটা নাই গ্রহণ করতে পারেন তাহলে আর কি করা যায় বলুন তো? সামান্য গ্রহণ করুন, তাহলে আমরা সত্যি খুব খুশি হব। এই নিন, ধরুন তো। তাছাড়া তো এই সিগারেটটা আপনার ভীষণ প্রিয়। আর ঠাকুরমশাইয়ের মুখে কোনরূপ আপত্তি করলেন না। আমাদের কাছ থেকে সিগারেট পেয়ে তিনি যে ভীষণ খুশি হন সেটা আমরা বিলক্ষণ বুঝতে পারি। তার ওই ঠোঁটের কোণে সদ্য ফোঁটা হাসির আভা দেখে। কিন্তু তাহলেও মুখে প্রত্যেকবার সামান্য আপত্তি করেন তিনি ওই সিগারেটের প্যাকেট নেবার সময়। কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে তার মধ্যে থেকে একটি সিগারেট বের করে একখানি দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটের অগ্রভাগে আগুন ধরালেন ঠাকুরমশাই। তারপর তৃপ্তি সহকারে লম্বা লম্বা টান দিলেন। সিগারেটের ধূসর ধোঁয়া মিশে যেতে লাগলো বাতাসের সাথে। চারি এসে আমাদের জন্য রেখে গেল 3 পেয়ালা গরম চা আর সাথে বেশ অনেকটা কলাই এবং কুসুম বীজ ভাজা। 1 পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে 1 পেয়ালা দিলাম কিশোরীকে আর 1 পেয়ালা নিলাম আমি নিজে। তারপর উষ্ণ ধুমায়িত চায়ের পেয়ালায় সামান্য ফুঁ দিয়ে তাতে তৃপ্তির চুমুক বসালাম। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, তা কি হে, একখানি গল্প শুনবে নাকি? আমি এবং কিশোরী একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলাম। এই যে দেখি মেঘ না চাইতেই জল। ঠাকুরমশাইয়ের ব্যাপার কি? তিনি নিজে থেকে গল্প শোনাতে চাইছেন যে? সে যাই হোক, আমাদের গল্প শোনা নিয়ে কাজ। আমি ঠাকুরমশাইয়ের কথার উত্তর দিতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই কিশোরী প্রায় লাফিয়ে ঝাঁপিয়ে প্রবল উত্তেজনার সাথে বলে উঠল, এ তো অতি উত্তম কথা ঠাকুরমশাই, তাহলে আর দেরি কিসের? নিন নিন, একখানা বেশ জমজমাট গোছের ভয়ের গল্প শোনান তো দেখি। অনেকদিন আপনার বাড়ি আসা হয় না, আর অনেকদিন আপনার এই গল্প শোনা হয় না। সত্যি আপনার কাছ থেকে গল্পগুলো শুনতে শুনতে আমাদের যেন এক প্রকারের নেশা ধরে গেছে। মাঝের মধ্যে মনে হয় ভীষণ ছটফট করে ফেলি আপনার কাছে এসে গল্প শোনার জন্য, কিন্তু এই কাজে কর্মে বিপুল চাপের কারণে করতে পারি না, আর হয়ে ওঠেও না। আজ এসেছি ঠাকুরমশাই, দয়া করে একটি জমজমাট গল্প শোনান, দূর করে দিন সমস্ত কাজের চাপ, চিন্তা, সমস্ত কিছু। নিন ঠাকুরমশাই, একটিবার শুনিয়ে ফেলুন, শুরু করে দিন ঠাকুরমশাই আপনার সেই জমজমাট কাহিনী। আমি কোনো গল্প বলি না, আমি যা বলি তা হলো অতীতের সব সত্য কাহিনী। আমার জীবনে অতীতে যে সমস্ত বা যা কিছু ঘটনা ঘটেছিল তা কেবলমাত্র তোমাদের গল্পের আকারে বলি, কিন্তু
তাই বলে সেগুলো গল্প হয়ে যেতে পারে না কিছুতেই। পরিস্থিতির বেগতিক বুঝি আমি দ্রুততার সাথে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আপনার অতীত জীবনে ঘটা সেই সব সত্য কাহিনীর কথাই বলুন, আমরা তাই শুনতে চাই। আজ আমি যে ঘটনার কথা তোমাদের বলবো বলে মনস্থির করেছি তা আজ থেকে বহু বহু বছর আগে আমার অতীত জীবনের একেবারে শুরুর পর্যায়ে ঘটেছিল এই ঘটনা। তবে মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন আমি পেয়ে গিয়েছিলাম ততক্ষণে। হয়তো তাদের আশীর্বাদের কারণেই আমি ওই মরণ বিভীষিকা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলাম। আমি আর কিশোরী এবার একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। বৃষ্টি না হলেও আজ পরিবেশের তাপমাত্রা প্রচুর নিচে রয়েছে, তাই আমাদের কেমন যেন গা ঠান্ডা ঠান্ডা লাগলো। ঠাকুরমশাই নিজে থেকেই বলতে শুরু করলেন পুনরায়। তিনি বললেন, আমি হাঁটতে হাঁটতে সেবার পৌঁছেছিলাম রামচন্দ্রপুর নামের একটা গ্রামে। সে গ্রাম খুব বড় সড়ো গোছের না হলেও ভারী চমৎকার। আদর্শ গ্রাম এক কথায় যাকে বলে খানিকটা সেই রকমই। চারিদিকে শুধু সবুজ আর সবুজের সমারোহ, জঙ্গল, গাছ গাছালি, মাটির ছোট বড় কুড়ে ঘর, আর সেখানকার একদল বসবাসকারী দিন দরিদ্র মানুষ। রামচন্দ্রপুরের বেশিরভাগ বাসিন্দাই ছিল প্রধানত গয়লা, নাপিত আর কায়স্থ ঘরের মানুষ। তবে দু এক ঘর ব্রাহ্মণও ছিল বটে। সেবার হাঁটতে হাঁটতে আমি পৌঁছালাম রামচন্দ্রপুর নামের ওই গ্রামে। গ্রামে ঢোকার মুখে একটা চায়ের দোকানে বসে ঘটির ঠান্ডা জল হাতের তালুতে ঢেলে তা ভালোভাবে ছিটিয়ে দিলাম চোখে মুখে। পথের সমস্ত ক্লান্তি, ধুলোবালি সব যেন একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। চায়ের দোকানদার বেরিয়ে এসে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, আইকে পেন নাম হই বাবা ঠাকুর, আপনাকে তো ঠিক সেনা সেনা লাগতেছে না। আপনি বুঝে এই তল্লাটে নতুন এসেন? আমি সেই চায়ের দোকানদারের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, ঈশ্বর তোমার মঙ্গল করুন, সেই কামনাই করি। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছ, আমি তল্লাটে একেবারেই নতুন। আমি একজন ভবঘুরে কোচের মানুষ বলতে পারো। চারিদিকে ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আজ ঘুরতে ঘুরতে তোমাদের এই গ্রামে এসে পৌঁছেছি। আগে আমার নাম মধুলাল। বাবা ঠাকুর, আপনার পরিচয়খানা জানতে পারি কি? আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমার নাম দিয়েছে তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক নামটা যেন ভীষণ শোনা শোনা মনে হইতেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারতেছি না। তারানাথ তান্ত্রিক। চায়ের দোকানি অর্থাৎ মধুলালের এই কথা শুনে দোকানের বেঞ্চে বসে থাকা অন্য আরেকজন পুরুষ বলল, তারানাথ তান্ত্রিক উনি সেই এক বিখ্যাত তান্ত্রিক যার নামে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। কি করে জানলাম ভাবছো? হায় ভগবান, স্বয়ং তারানাথ তান্ত্রিক আমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছেন। এতকাল ধরে শুনতাম তিনি অমুক গ্রামে গেছেন, তমুক গ্রামে গেছেন, একে সাহায্য করছেন, ওকে বিপদ থেকে পরিত্রাণ দিচ্ছেন, কিন্তু আজ তো দেখি স্বয়ং তিনি আমাদের গ্রামে এসে আমায় মাফ করবেন বাবা ঠাকুর। আগে আমি আপনারে ঠিক চিনতে পারিনি, আমার বড় ভুল হয়ে গেছে। আসলে আপনার নামটা ঠিক ধাঁধিয়ে উঠতে পারিনি তো। আমায় ক্ষমা করুন, আপনি আমায় ক্ষমা করুন। চায়ের দোকানদার আমার পরিচয় জেনে ধুলোর মধ্যে লুটিয়ে পড়ল আমার চরণ তলে। এই দেখে আমি তাড়াতাড়ি তাকে তুলে বললাম, আরে তুমি কি করছো? দয়া করে এরকম করো না। ছি ছি, এতে যে আমার পাপ হবে। মানুষের মধ্যেই যে নারায়ণের বাস, সেই মানুষ যদি আমার পায়ে পড়ে তাহলে যে আমার ভারী পাপ হবে। বাবা ঠাকুর, আপনি বসুন, আমি বরং আপনার জন্যই
একটু ভালো করে চা বানায়। আমার হাতের চা আপনি খাবেন তো বাবা ঠাকুর? আমি এসব তুচ্ছ জাতপাতের বিশ্বাসী নই। তুমি আমার জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে চা করতে পারো। সেই চায়ের দোকানদার অর্থাৎ মধুলাল অল্প কিছুটা সময়ের মধ্যেই আমায় একবার চা দিল। তৃপ্তি করে চা পান করলাম আমি। টুকিটাকি গল্প গুজব শুরু হলো মধুলাল এবং চায়ের দোকানে বসে থাকা বিভিন্ন মানুষজনদের সাথে। হঠাৎ করে একটি গ্রামের মানুষ মধুলালের উদ্দেশ্যে নিচু স্বরেই বলল, বলি ও মধুদা, আমাদের গ্রামে এই সমস্যার কথা একটিবার ঠাকুর মশাইকে জানালে হতো না? এতদিন ধরে আমরা তো শুনে এসেছি যে তিনি নানান জায়গায় বিভিন্ন অলৌকিক ভৌতিক সমস্যার সমাধান করে আসছেন। তাহলে নিশ্চয়ই এই সমস্যারও কোনো একটা সমাধান তিনি করতেই পারেন। চায়ের দোকানি এবং সেখানকার স্থানীয় মানুষজনের মধ্যে এবার যেন কিছু একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হলো। আমি বেশ বুঝতে পারলাম তারা প্রত্যেকে আমায় কিছু একটা বলতে চায়, কিন্তু সংকোচ বোধ করার দরুন কিছুতেই সে কথা আমায় বলে উঠতে পারছে না দেখে আমি নিজের থেকেই বলে উঠলাম, কি হয়েছে কি? তোমরা কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ বাবা ঠাকুর, আমাদের এই গ্রাম রামচন্দ্রপুর থেকে সামান্য কিছুটা তফাতে রয়েছে আমাদের এখানকার পরিত্যক্ত এক বিশাল বড় জমিদার বাড়ি। যদিও এখন সেই জমিদার বাড়ির আর কিছু অবশিষ্ট নাই। প্রকৃতির রোদ ঝড় বৃষ্টির কবলে পড়ে সে জমিদার বাড়ির বেশিরভাগ অংশই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। জমিদার বাড়ির বেশিরভাগ অংশটাই ভেঙে গিয়েছে অনেক বছর আগে। শুধু কিছুটা অংশ এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আত খাওয়া মৃত মরদেহের মতো লাগে। আমাকেও জমিদার বাড়ির সামনে একখান বিশাল বড় কুয়ো রয়েছে। এখানকার মানুষেরা ওই কুয়োটিকে প্রেত কুয়ো বলে ডাকে। প্রেত কুয়ো নামটা শুনে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন এরকম একটা অস্বাভাবিক নাম দেওয়ার পিছনে নিঘাত কোনো না কোনো এক কারণ রয়েছে। সেই কারণটি হলো ওই কুয়োর মধ্যে একাধিক অতৃপ্ত অশরীরী আত্মার বসবাস। তারা প্রত্যেকে রাতের অন্ধকারে জেগে ওঠে। যে মানুষ ভুলবশত রাতের বেলা ওই প্রেত কুয়োর ধারে গিয়ে উপস্থিত হয় তাদের অদৃষ্টে নেমে আসে অকাল মৃত্যু গো ঠাকুর, অকাল মৃত্যু। মধুলাল চুপ করলে আমি জিজ্ঞেস করলাম, তা তোমাদের এই প্রেত কুয়োর পুরনো ইতিহাসটা কি? আমাদের এখানকার জমিদার ছিলেন রাজনারায়ণ সিংহ রায়। রাজনারায়ণের দুই পুত্র ছিল, বড় পুত্র সুবিমল এবং ছোট পুত্র নীলকমল। কিন্তু হঠাৎ করে একদিন তার বড় পুত্র সুবিমল মারা যায় কোনো এক ভয়ানক দুরারোগ্য ব্যাধিতে। জমিদার রাজনারায়ণের বয়স বাড়লে তার ছোট পুত্র নীলকমল জমিদারের সিংহাসন লাভ করল। তবে সিংহাসনের অধিষ্ঠিত হওয়ার পর নিজের আসল রূপ যেন বেরিয়ে এলো জমিদার পুত্রের। নীলকমল ভালো মানুষের খোলস খসে গেল মুহূর্তেই। নীলকমল সিংহ রায় ছিল ভারী অত্যাচারী আর নিষ্ঠুর প্রকৃতির। যে সকল প্রজারা তার খাজনা দিতে পারত নি তাদের সকলে চোখের আড়ালে রাতের অন্ধকারে বন্দি করে এনে হত্যা করে মৃতদেহগুলি ফেলে দিত ওই জমিদার বাড়ির সামনে থাকা বিশাল বড় গভীর কুয়োর গর্ভে। আর শোনা যায় ওই কুয়োর গর্ভ নাকি মানুষের মৃতদেহ জমতে জমতে এক সময় তা পাহাড়ের মতো স্তূপ হয়ে উঠেছিল। পরবর্তীকালে আরো শোনা যায় যে নীলকমল নাকি তার বড় দাদাকে এক ভয়ানক রকমের বিষ খাইয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিছিল ইচ্ছাকৃতভাবে, কেবলমাত্র ওই জমিদারের সিংহাসনে সে নিজে বসবে বলে। কিন্তু ওই যে কথায় বলে
পাপের ঘরা পূর্ণ হলে সকল পাপই ধ্বংস হয়ে যায়। সেই রকমই একদিন অমাবস্যার রাইতে ওই কুয়োর মধ্যে থেকে উঠে এলো সেই সব শত শত নিরীহ দরিদ্র নিপীড়িত মানুষের প্রেতাত্মারা, যারা মারা গেছিল নীলকমলের হত্যা লীলায়। তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ল জমিদার বাড়িতে। জমিদার নীলকমলকে হত্যা করে তার ছিন্ন মুন্ডু নিয়ে লোফালোফি খেলতে লাগলো। তারপর আর কি, জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেল। সেই থেকে ওই কুয়োর মধ্যে বসবাস করছে সেই সব একাধিক অতৃপ্ত অশরীরীর প্রেতাত্মারা। কালের পর কাল ধরে তারা ওইখানেই রয়েছে। যে সমস্ত মানুষ এই সব কথা না জেনে সেই প্রেত কুয়োর ধারে কাছে চলে যায়, রাতের বেলা তাদের মারা যেতে হয় ওই সকল অশরীরীদের কবলে পড়ে। আমাদের গ্রামের কত ছোট ছোট বাচ্চা প্রাণ হারিয়েছে ওই কুয়োর মধ্যে থাকা ওই অশরীরীদের হাতে পড়ে। আপনি যদি এই সমস্যার কোনো একটা সমাধান করতে পারেন বাবা ঠাকুর, তাহলে ভীষণ ভালো হয়। ওই আত্মারা মুক্তি পেত, আবার সাধারণ মানুষেরাও সেই স্থানে উপস্থিত হয়ে সাক্ষাৎ মৃত্যুর মুখে পড়তে হতো না। আর ছোট ছোট বাচ্চারা ভুলবশত যদি খেলার জন্য সেই কুয়োর ধারে কাছে চলে যেত, তাহলে আর তাদের ছোট ছোট প্রাণ আর হারাতে হইতো না। আপনি যদি কিছু পারেন তো এর একটা বিহিত করেন বাবা ঠাকুর, এর একটা বিহিত করেন। সকলের কথা শুনে আমি বেশ গম্ভীর হয়ে পড়লাম। তাদের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বেশ ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। বাবা ঠাকুর, আপনি একবার যখন আমাদের গ্রামে এসে পৌঁছেছেন, তখন দয়া করে কয়েকটা দিনই গ্রামে থেকে যান। চারিদিক ঘুরে দেখুন, আর আমাদের মতো কিছু গরিব মানুষকে আপনার সেবা করার সুযোগ দিন। আরে না না মধুলাল, আমি তোমাদের গ্রামে থাকবো এই কথা ঠিকই, কিন্তু কারোর বাড়িতে থাকবো না। আমি কারোর গৃহে থাকার থেকে বেশি পছন্দ করি কোনো পরিত্যক্ত ভাঙা মন্দিরের চাতাল, বুড়ো বট গাছে ছায়া ঘেরা তলা, কিংবা নরম কচি ঘাসে ভরে থাকা সবুজ মাঠ। আসলে গৃহস্থের বাড়িতে গিয়ে ঠিক স্বাচ্ছন্দ্য পাই না আমি। তা বললি কি আর হয় বাবা ঠাকুর, আপনি দয়া করি এমন কথা বলবেন না, তাহলে যে মনে বড় কষ্ট পাবো। আপনি আমাগো গ্রামে এইছেন, আর আমরা যদি আপনার একটু সেবা করার সুযোগ না পাই, তাহলে নিজেদের বড় পাপই বোধ করব। আপনি কিছুতে আপত্তি করবেন না বাবা ঠাকুর। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, তোমরা যখন এত করে অনুরোধ করছো, তখন আমি না হয় তোমাদের ঘরে গিয়ে উঠব। আমি তাদের ঘরেতে গিয়ে থাকবো এ কথা গ্রামের মানুষেরা শুনে আনন্দে যেন আত্মহারা হয়ে পড়ল প্রত্যেকে। চায়ের দোকানদার মধুলাল সকলের উদ্দেশ্যে প্রবল উত্তেজনার সাথেই বলল, তবে বাবা ঠাকুরকে আমি আগে আমার নিজের বাড়ি নিয়ে যাব। তিনি আমার বাড়িতে থাকবেন কিছুদিন, তারপর নয় তোমরা নিজেদের বাড়ি নিয়ে যেও। মধুলালের এই কথায় এবার সকলে সহমত পোষণ করল। দোকান বন্ধ হবার পর মধুলালের সাথে তার বাড়িতে এসে উঠলাম আমি। মধুলালের পরিবার অত্যন্ত ভালো, তাদের ব্যবহার এতটাই সুন্দর যে আমার একটি বারের জন্য মনে হলো না আমি তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। মধুলালের সাথে সেই রাতে আমি একান্তেই কথা বললাম। মধুলাল, আগামীকাল আমি তোমাদের রামচন্দ্রপুর গ্রামের নিকটে থাকা সেই পরিত্যক্ত জমিদার বাড়ি এবং বৃহৎ প্রেত কুয়ো দর্শন করতে চাই। তুমি যদি আমায় সেই স্থানে নিয়ে যাও তাহলে বড়ই ভালো হয়। আগে হ্যাঁ বাবা ঠাকুর, আমি কাল সকালে আপনারে লইয়া সেই স্থানে নিয়ে যাব। আচ্ছা বেশ ঠিক আছে, অনেক রাত হয়েছে মধুলাল, আজকের মতন তাহলে শুয়ে পড়ো। কাল সকালে আমরা দুজনে মিলে না হয় একবার ঘুরে দেখে আসবো জায়গাটা। গোটা জিনিসটা আমায় নিজের চোখে একবার প্রত্যক্ষ করতে হবে। একটানা এত দূর অব্দি গল্প বলার পর ঠাকুর মশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য চুপ করলেন। তিনি কেমন যেন উদাসী দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। তার চোখের
ওই অস্থিরতা ভাব দেখে আমি বুঝতে পারলাম তিনি এবার সামান্য কিছুটা সময়ের জন্য একটু বিরতি নেবেন। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে বেশ বিরক্তি মেশানো কণ্ঠে বললে, কিশোরী, তোমরা এখানে একটু বসো আর আমার জন্য অপেক্ষা করো। আমি একবার ঘরের ভেতর থেকে ভালো করে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় তামাক খাওয়ার মধ্যে একটা আলাদাই মজা লুকিয়ে আছে হে। সেই মজা তোমাদের কিনে আনা এইসব দামি সিগারেটের প্যাকেট কিছুতেই দিতে পারবে না। তোমরা বসো, আমি স্বল্প কিছুটা সময়ের মধ্যেই আসছি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার চলে গেলেন ঘরের ভেতর। আমি আর কিশোরী একে অপরের দিকে চোখ চাওয়াচাই করলাম আর বেশ খানিকক্ষণ আমরা বসে রইলাম। গল্প চলাকালীন এইভাবেই ঠাকুরমশাইয়ের বিরতি নেওয়ায় কিশোরীর বেশ অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। নেশা বড় বিষম জিনিস। ঠাকুরমশাইয়ের একবার গড়গড়ায় টান না দিলে কিছুতেই চলে না, তাই প্রত্যেকবারই তাকে গল্প বলার মাঝে একবার করে ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনতে হয়। কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুখানি সিগারেট বের করে একটা বাড়িয়ে দিল আমাকে, আর একটা নিল সে নিজে। সিগারেটে আগুন ধরিয়ে আমরাও মনের সুখে টান দিতে লাগলাম। তারানাথ তান্ত্রিক আমাদের থেকে বয়সে অনেক প্রবীণ এবং তিনি ব্রাহ্মণ মানুষ, তাই আমরা তাকে যথেষ্ট সম্মান করে চলি। কোনোদিন তার সামনে ধূমপান করি না। আজও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। তিনি একবার যখন ঘরের ভেতর প্রবেশ করছেন তখন বেশ কিছুটা সময় আর এদিক পানে আসবেন না। কিছুতেই এই কথা নিশ্চিতভাবে জেনে ধূমপান আরম্ভ করলাম আমরা দুই বন্ধু মিলে। আমাদের ধূমপান সমাপ্ত হলে অবশিষ্ট সিগারেটের ফিল্টার দুটো আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠোন লক্ষ্য করে। চারি এসে আমাদের দুজনের জন্য দিয়ে গেল 2 পেয়ালা লেবু চা। ঘরের ভেতর থেকে জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এবার বেরিয়ে এলেন ঠাকুরমশাই। তক্তপোষের ফাঁকা অংশে আমাদের মুখোমুখি বসলেন তিনি। গড়গড়ার নলে আমেজ করে একখানা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে তিনি বললেন, পরদিন সকাল হলে আমি আর মধুলাল মিলে বের হলাম রামচন্দ্রপুরের নিকটবর্তী সেখানকার পরিত্যক্ত জমিদার বাড়ি ও সেই কুখ্যাত প্রেত কুয়ো দেখার জন্য। মধুলালের গৃহ থেকে সেই স্থানের মধ্যবর্তী ব্যবধান ছিল বেশ অনেকটাই, প্রায় আধ ঘন্টারও বেশি সময় হাঁটতে হাঁটতে শেষমেশ আমরা এসে পৌঁছালাম একটি সম্পূর্ণ নিরিবিলি জনমানবহীন ফাঁকা ধুধু মাঠের প্রান্তরে। আমার চোখে পড়ল একটা বিশাল বড় ভাঙা বাড়ির দেওয়াল আর কয়েকটা বড় বড় স্তম্ভ যেন বুক ফাটা হাহাকার নিয়ে মহাকাশের দিকে মাথা উঁচু করে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে নড়বড়ে শরীর নিয়ে। মধুলাল সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে আমার পানে চেয়ে বলল, বাবা ঠাকুর, ওই 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 যে দেখতে পারতেছেন, ওই হলো গিয়ে আমাদের এখানকার বহু বছর আগের পরিত্যক্ত ভাঙা জমিদার বাড়ি। যদিও জমিদার বাড়ির বেশিরভাগ অংশটাই কালের গর্ভে তলিয়ে গেছে মাটির তলায় চাপা পড়ি। বর্তমানে এই কয়েকটা দেয়াল ছাড়া আর কিছু স্তম্ভ এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে রইছে কেবল মাত্র। আর ওই 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 সামনে ওই কুয়োটাই হলো গিয়ে প্রেত কুয়ো। ওই দিকটা দেখতে পাচ্ছেন কেমন নিঝুম আর চারিদিকে কেমন জঙ্গল মতো হয়ে আছে। দেউন ঠাকুর। এই সমস্ত কথা বলতে বলতে মধুলাল হনহনিয়ে চলে যাচ্ছিল ওই জমিদার বাড়ির ধ্বংসাবশেষের দিকে। আমি তার হাত ধরে তাকে থামিয়ে বললাম, দাঁড়াও মধুলাল, এইভাবে যেও না। আমি আমার এবং আমাদের দুজনেরই ভালোভাবে গাত্রবন্ধন করে নেব, তাতে কোনো প্রকার অশুভ শক্তি আমাদের কোনোরূপ ক্ষতি করতে পারবে না। আমি এবার আমাদের দুজনের
ভালোভাবে গাত্র বন্ধন করে নিয়ে মনে মনে আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করে এগিয়ে গেলাম সেই জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে যাওয়ার আগে আমরা এসে উপস্থিত হলাম সেই কুয়োর সন্নিকটে। কুয়োর কাছাকাছি আসতেই আমি উপলব্ধি করলাম সমগ্র জায়গাটা এক ভয়ানক অপশক্তির আয়ত্তে রয়েছে। সে কুয়োর কাছে এসে কুয়োর মধ্যে বেশ খানিকটা ঝুঁকে পড়ে ভেতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। আমার চোখে কেবলমাত্র গাঢ় জমাট বাঁধা কালো অন্ধকার ছাড়া আর অন্য কিছুই ঠেকল না। জমিদার বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষ ও বিভিন্ন ছোট বড় নানান মাপের নানান আকৃতির পশু পাখির হাড় কঙ্কাল, যার থেকে এটাই প্রমাণিত হচ্ছিল যে সেখানকার মানুষদের বলা প্রত্যেকটা কথাই সত্যি। আমি মধুলালের উদ্দেশ্যে বললাম, চলো হে মধুলাল, এখন আমরা ফিরে যাই। আমার যা দেখার ছিল আমি তা দেখে নিয়েছি। আজ রাতে একবার এখানে আসবো আমি, তবে এবার সম্পূর্ণ একলা। রাতের বেলায় না এলে ওই অশুভ অপশক্তিদের মুখোমুখি হতে পারবো না আমি, আর ওদের মুখোমুখি না হলে জানতেও পারবো না তারা ঠিক কীরকম আর কোন শ্রেণীর প্রেত। ফলে তাদের ধ্বংস করার উপায়ও খুঁজে বের করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে আমার কাছে। আপনি কি কথা বলতেছেন বাবা ঠাকুর? আপনি আপনি রাতের বেলা একলা সম্পূর্ণ একাকী এই স্থানে আসবেন? আপনি জানেন তা ঠিক কত বড় ঝুঁকিপূর্ণ কাজ হতে চলেছে। এই দিকটা দেখতেছেন না কেমন চারিদিকটা নিঝুম হয়ে রয়েছে? কখন কি ক্ষতি হয়ে যায় কেউ তো আর বলতে পারে না। কত মানুষই না এই কুয়োর ধারে এসে নিজের প্রাণ হারিয়েছে, আর আপনি কি না আমাদের এই গ্রামবাসীদের জন্য সম্পূর্ণ অপরিচিত কয়েকটা লোকের জন্য নিজের জীবনকে ঝুঁকি নিতে চলেছেন। আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন ঠাকুর, আপনি নিজের খেয়াল রাখবেন ঠাকুর। আমরা চাই না যে আমাদের জন্যই আপনার মতো এক মহৎ মানুষের কিছু একটা ক্ষতি হয়ে বসে, আমরা চাই না। কিন্তু এছাড়া আর কোনো উপায়ই নেই মধুলাল, আমাকে রাতের বেলা এখানে আসতেই হবে। তাইলে আমিও আসবো আপনার লগে। আপনাকে একা আসতে দেব না কিছুতেই। আপনি আমাদের গ্রামে এসে যদি কোনো বিপদের মুখোমুখি হন, আপনার সাথে যদি কোনো গুরুতর অঘটন ঘটে, তখন আমরা মুখ দেখাবো কিভাবে? মধুলাল, আমাকে নিয়ে তো চিন্তা করো না, আমার কিচ্ছুটি হবে না। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আমার উপর। আমি এর আগেও বহুবার নানা ধরনের অজানা ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়েছি। আমার সঙ্গে যদি তুমি আসো তাহলে তোমার বিপদ ঘটে যেতে পারে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই আমি আজ রাতে একলাই আসব। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতে কিশোরী প্রবল উত্তেজনার সাথে বলল, ঠাকুরমশাই, আপনি কি তাহলে সেই রাতে সম্পূর্ণভাবে একলা গেলেন ওই রকম একটি ভৌতিক অভিশপ্তময় স্থানে? কিশোরীর দিকে তাকিয়ে ঠাকুরমশাই গড়গড়া নলে ফের একটা লম্বা টান দিয়ে বললেন, হ্যাঁ গেলাম। রাত্রি গভীর হলে দুটো আহার করে দুগ্গা দুগ্গা বলে মধুলাল এবং তার পরিবারের সকলকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে। তবে তাদের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারলাম যে তারা আমায় নিয়ে যথেষ্টই চিন্তা করছে। আমার কিচ্ছুটি হবে না এ কথা বলে তাদের যথাসাধ্য আশ্বস্ত করার চেষ্টা করলাম। সেই রাত ছিল খুব সম্ভবত পূর্ণিমার কাছাকাছি। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম গোল পিতলের থালার মতন একটা মস্ত বড় চাঁদ উঠেছে মধ্য গগনে। চাঁদের রূপলি আলোর আভা ছড়িয়ে পড়েছে সমগ্র ধরাতল জুড়ে। চাঁদের ফুটফুটে জোছনায় চারিদিকের পথঘাট একেবারে স্বচ্ছ হয়ে উঠেছে। গ্রামগঞ্জের মানুষ বরাবর একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাই কোনো বাড়ি থেকে আর এতটুকু আওয়াজ ভেসে আসছে না। সকলে যে যার মতো সুখ নিদ্রায় মগ্ন রয়েছে। শুনশান নীরবতায় পরিপূর্ণ গ্রামের পথ ধরে আমি হাঁটতে শুরু করলাম।
মানুষজনের দেখা পাওয়া তো দূরের কথা, চলতি পথে একটা কুকুর বিড়ালেরও দেখা পর্যন্ত পেলাম না। চারপাশে ছোট বড় আকন্দ গাছের ঝোপ থেকে ভেসে এলো ঝিঝি পোকার ডাক। দু একটা জোনাকি পোকা বকুল ফুলের গাছের ভেতর দিয়ে উড়ে গেল এদিক ওদিকে, তাদের ক্ষুদ্র আলোর বলয়কে সম্বল করে। রামচন্দ্রপুর গ্রামের শেষ মাথায় এসে দাঁড়ালাম আমি। উত্তরে ঠান্ডা শিরশিরে বাতাস এসে মিশে গেল আমার দেহে। মুহূর্তের মধ্যেই আমার সমস্ত শরীর জুড়ে যেন কাঁটা দিয়ে উঠল হিমেল হাওয়ার পরশে। আমি এবার হাঁটতে শুরু করলাম মাঠের সরু আলপথ ধরে। এখান থেকেও বেশ কিছুটা হাঁটার পর সেই ফাঁকা জনমানবহীন প্রান্তরের মধ্যে দেখা পাওয়া যাবে সেই বিশাল বড় পরিত্যক্ত জমিদার বাড়ির ধ্বংসস্তূপ। তোমাদের তো আগেই বলেছি যে চাঁদের আলোয় চারিদিক পুরো পরিষ্কার হয়ে উঠেছিল দিনের বেলার মতনই। তাতেই পথ চিনে চলতে আমার কোনোই অসুবিধা হলো না। আপনি একা একা সাহস করে ওই পথে গেলেন, তারপর কি হলো ঠাকুরমশাই? আমি এবার হাঁটতে হাঁটতে সেই প্রেত কুয়োর একেবারে ধারে গিয়ে উপস্থিত হলাম। প্রেত কুয়োর মধ্যে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকাতেই এবার দেখলাম জমাট বাঁধা পাতালের অন্ধকারের মধ্যে দপদপ করে জ্বলছে জোড়া জোড়া কাদের যেন সবচেয়ে খোলা চোখ। মানুষের গন্ধ পেয়ে অশুভ অশরীরীরা বুঝি খলখল করে হেসে উঠল। তাদের হাসি সেই সমবেত শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠে এলো উপরে। আমি এবার সেই জমিদার বাড়ির ভাঙা চাতালে বসে মধু সুন্দরী দেবীর ধ্যান আরম্ভ করলাম। চাঁদের উপরে আলোর রেখা তীর্যকভাবে এসে পড়ল আমার অঙ্গে। আমি এক মনে দেবীর শরণাপন্ন হলাম। রাত্রি ঠিক তখন কতটা গভীর হয়েছে তা বলতে পারবো না সঠিকভাবে, তবে বাতাসের মধ্যে একটা পচা দুর্গন্ধ আমার নাকে এসে যেন ধাক্কা মারল। সেই গন্ধের তীব্রতা এতটাই বেশি যে আমার তলপেট যেন মোচড় দিয়ে উঠল। হর হর করে বমি করতে ইচ্ছে করল। কোন রকমে নিজেকে সামনে নিলাম আমি। ধ্যান ভঙ্গ করে চোখের পাতা খুলতেই দেখলাম কালো কালো বিভৎস বিকৃত কতগুলো অবয়ব উঠে এসেছে সেই কুয়োর তল থেকে উপরে। ওগুলো যেন রক্তে মাংসে গড়া কোনো প্রাণী নয়, নরকের ঠকঠকে কাঁদা দ্বারা নির্মিত এক একটি কোনো অতি লৌকিক জীব। আমার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির বলিরেখা ফুটে উঠল, কারণ ধ্যানের মাধ্যমে আমি ততক্ষণে জানতে পেরে গেছি এই অশুভ শক্তির বিনাশের উপায়। প্রেত কুয়ো থেকে উঠে আসা একাধিক প্রেতাত্মাদের দল সরীসৃপের মতো বুকে ভর করে এগিয়ে আসতে লাগলো আমারই দিকে। সাধক, এটাই উপযুক্ত সময়, আর অযথা সময় নষ্ট করো না। এবার আসল কাজটা করো। এই সকল আত্মাদের মুক্তি দেওয়ার সময় যে আসন্ন। অন্ধকারের মধ্যে মধু সুন্দরী দেবী আবির্ভূতা হয়ে বললেন কথাগুলো। আমি আমার সঙ্গে থাকা লাল চালুর ঝোলার মধ্যে হাত ভরে তামাকে আগুন ধরানোর জন্য দেশলাই কাঠিখানা বের করে তা হাতের মুঠোতে চেপে ধরলাম শক্তভাবে। তারপর ফস শব্দে একটা দেশলাই কাঠি ধরিয়ে তা ছুঁড়ে দিলাম তাদের দিকে। দাহ্য তেলের ওপর জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ গিয়ে পড়লে যেমন মারাত্মক বিস্ফোরণ ঘটে, প্রেতাত্মাদের শরীরে আগুন গিয়ে পড়া মাত্রই সে একই রকমের বিস্ফোরণ ঘটল। প্রত্যেকটা জ্বলন্ত শরীর দাউ দাউ করে পুড়তে পুড়তে লাফিয়ে ঝাঁপিয়ে ঢুকে গেল সকলে কুয়োর ভেতরে। কুয়োর গর্ভে ধরে গেল মারাত্মক রকমের আগুন। কুয়োর মুখ থেকে উঠে এলো অফুরন্ত সাদাটে ধূসর ধোঁয়া, আর কুয়োর তলদেশ হতে শোনা গেল একাধিক অশরীরীর বিকট অমানুষিক চিৎকার। পরের দিন ভোরের আলো ফুটলে আমি রামচন্দ্রপুর গাঁয়ে ফিরে এসে মধুলাল এবং সকল গ্রামের মানুষদের উদ্দেশ্যে বললাম,
আর কোনো চিন্তা নেই মধুলাল তোমাদের এই গ্রামে। রামচন্দ্রপুর থেকে কিছুটা দূরে যে ভয়ানক প্রেত কুয়ো ছিল, তার মধ্যে যা সমস্ত অশুভ অশরীরীদের বাস ছিল, তারা সকলেই ধ্বংস হয়েছে বা বলা বাহুল্য মুক্তি পেয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ওপর সীমাহীন অত্যাচার করে শেষমেশ নীলকমল রায়সিংহ তাদের হত্যা করে ফেলে দিয়েছিল ওই কুয়োর ভেতরে। এরকম অন্যায়ের জন্য তাকে উচিত শিক্ষা দিয়েছিল কুয়োর মধ্যে বন্দী হয়ে থাকা আত্মারা। নীলকমল এবং এই কাজের সাথে যারা জড়িত ছিল, তারা প্রত্যেকটা মানুষই প্রাণ হারিয়েছিল ওই অশরীরীদের কবলে পড়ে। কিন্তু এত বছর ধরে তাদের শিকারে পরিণত হয়ে প্রাণ খোয়াতে হয়েছিল বিভিন্ন নিরপরাধ নিরীহ মানুষদেরও, যারা কোনো অপরাধী করেনি ওই সকল মৃত্যু মানুষগুলোর সাথে। তাই সময় হয়ে এসেছিল সবকিছু থেকে মুক্তি লাভের। আমি তাদের মুক্তি দিয়েছি। প্রত্যেকটা দরিদ্র নিরীহ মানুষের আত্মাদের যারা নির্মমভাবে মারা গিয়ে প্রেতজনিত পরিণত হয়েছিল, তারাই আজ পরমেশ্বরের সাথে বিলীন হয়ে গিয়েছে পঞ্চভূতে। আজ থেকে প্রেতকুয়ো বলে আর কিছুই রইল না। এই নাম তোমরা পরিবর্তন করেই দিতে পারো অনায়াসে। এই অসাধ্য সাধন আপনি কিভাবে করলেন বাবা ঠাকুর? এত বছর ধরে কেউ তা কখনো করে উঠতে পারেনি। হ্যাঁ, আমরা সকলেই জানি যে আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আমাদের থেকে আপনি আলাদা। আপনার অনেক অনেক ক্ষমতা রয়েছে। তবুও কোন উপায়ে আপনি সেই অশুভ শক্তিদের ধ্বংস করলেন তা জানার ভীষণ রকমের প্রবণতা বেড়ে যাচ্ছে ঠাকুর। আপনি বলুন না। মধুলালের এই প্রশ্নে আমি এবার তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, কেবলমাত্র একটি দেশলাই কাঠির আগুন, বুঝলে হে মধুলাল, তাতেই সবকিছু শেষ হয়ে গেল। কি বলছেন বাবা ঠাকুর? কেবলমাত্র একটা দেশলাই কাঠির আগুনে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল? না না মধুলাল, একটি মাত্র দেশলাই কাঠির আগুনকে এতটা তুচ্ছ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা মহা ভুল করবে। একটাই দেশলাই কাঠির আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে অনেক কিছু। আগুনের মতো পবিত্র জিনিস আর কিছুই নেই জগৎ সংসারে। আগুনের লেলিহান শিকায় কত শত পাপী তাপী মানুষের মৃতদেহ পুড়ে ভস্মীভূত ছাইয়ে পরিণত হয়, তা তো তোমরা জানোই। সে সকল প্রত্যেকটি প্রেতাত্মারা আগুনের লেলিহান শিকায় পুড়ে মুক্তি লাভ করল। আর কোনো অপশক্তির অস্তিত্বই নেই সেখানে। ওই জায়গা এখন সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য সুরক্ষিত। সত্যি বাবা ঠাকুর, আপনি মানুষ নন, আপনি সাক্ষাৎ দেবতার অংশ। যে কাজ আমরা কোনোদিনও কেউ করার কথা ভাবতেই পারিনি, সেটা আপনি কত সহজেই ভেবে সকল আত্মাদের মুক্তি দিতে সক্ষম হলেন। এখন বেশ বুঝতে পারতেছি যে এতদিন ধরেই আপনার নামে যে সমস্ত কথা যা শুনেছি তার এতটুকুও মিথ্যে নয়। সে সব কিছুই হইল সত্য, দিনের আলোর মতো ধ্রুব সত্য, একেবারে নির্জলা সত্য কথা। গ্রামের প্রত্যেকটা মানুষ এবার আমার নামে জয়ধ্বনি দিতে গেলে আমি তাদের থামিয়ে বললাম, আমার নামে নয়, বরং তারা যেন ঈশ্বরের নামে জয়ধ্বনি দেয়। এরপর থেকে আর কোনো সাধারণ মানুষকে মরতে হয়নি ওই কুয়োর মধ্যে বসবাসকারী অশুভ শক্তিদের কবলে পড়ে। সেই স্থান সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠল। রামচন্দ্রপুরে বেশ কয়েকটা দিন একটানা কাটিয়ে তারপর আমি ফিরে এসেছিলাম আমার নিজের গৃহে। আজকের কাহিনী তাহলে এই পর্যন্তই। কি হে কিশোরী, ভালো লেগেছে আজকের গল্প? ঠাকুরমশাইয়ের এই প্রশ্নের উত্তরে কিশোরী মহা আনন্দের সাথে বলল, ভীষণ ভালো লেগেছে ঠাকুরমশাই, মানে ভীষণই ভালো লেগেছে। চলো হে ভায়া কিশোরী, আজকের মতো ওঠা যাক। আজকের গল্প তো এই পর্যন্তই, এবার তাহলে যাওয়া যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ তো, চলো ঠাকুরমশাই, আজকের মতন তাহলে উঠলাম। আবার না হয় আসবো অন্য কোনো দিন, তখন কিন্তু এর থেকেও আর একটা জমজমাট গল্প শোনাতে হবে। অবশ্যই আসবে, আর সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে পড়লাম মঠ লেনের বাইরে। তারপর হাঁটতে শুরু করলাম আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে
তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও প্রেত কুয়ো। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, মধুসুন্দরী দেবীর চরিত্রে বর্ণালী, অন্যান্য ভূমিকায় রৌনিক। গল্প পাঠে গল্পের সূত্রধর, শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আমি সৌরভ, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।